দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। এনবিআর এর কর্মকর্তাদের 2 দিনের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম কাস্টমস থেকে প্রায় 400 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। পাশাপাশি কোটি ডলারের ক্ষতির মুখে পড়েছে দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য খাত। এদিকে কর্মসূচি প্রত্যাহার হলেও চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার ও জাহাজজট। বন্দর ব্যবহারকারীরা বলছেন এর নেতিবাচক প্রভাব পড়েছে জাতীয় অর্থনীতির উপর। সারা দেশে রপ্তানি পণ্য প্রথমে আনা হয় চট্টগ্রামের 19টি বেসরকারি ডিপোতে। সেখানে কাস্টমস শুল্কায়নের পর কন্টেনারে ভরে বন্দরের জেটিতে নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। এনবিআর এর শাটডাউন কর্মসূচির কারণে শুল্কায়ন হয়নি কাস্টমসে। 2 দিন বন্দরে কোনো ধরনের কন্টেনারবাহী গাড়ি প্রবেশ করতে না পারায় বুকিং অনুযায়ী কন্টেনার বোঝাই সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি অনেক জাহাজ। এসব জাহাজে করে রপ্তানি পণ্য ট্রানজিট বন্দর কলম্বো ও সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখান থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রমুখী মাদার ভেসেলে তুলে দেওয়ার কথা ছিল। প্রায় 4000 টিউএস কন্টেনার জাহাজীকরণ না হওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারক সহ সংশ্লিষ্টরা। মাদার ভেসেল ধরতে না পারলে এসব পণ্য শেষ পর্যন্ত ক্রেতারা নেবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। যে কোনো ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে পৌঁছাতেও দেরি হবে। এতে করে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা দেখবো যে মাদার ভেসেলের কানেকশনগুলো মিস হবে। রেসপেক্টিভ বায়ার হয়তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা কার্গোটা নিতে চাইবে না, যেহেতু ইটিএ ফেল করেছে, অথবা তারা ডিসকাউন্ট অ্যাপ্লাই করার চেষ্টা করবে। ওভারঅল আমাদের শিপিংয়ের জন্য একটা বড় ধরনের নেগেটিভ ইন্ডিকেটর। অনেক রপ্তানিকারক সঠিক সময়ে রপ্তানিকৃত পণ্য জাহাজীকরণ করতে পারে নাই, যার ফলে মাদার ভেসেল সঠিক সময়ে ক্যাচ করতেও পারে নাই। এবং আমদানির ক্ষেত্রে অনেক শিল্পের কাঁচামাল এবং নিত্য ব্যবহার্য যে পণ্যগুলির উপর আমাদের জনগণ নির্ভরশীল, সেই পণ্যগুলো সঠিক সময়ে বাজারজাত করতে পারে না। এদিকে নির্ধারিত সময়ে জেটি ছাড়তে না পারায় বহিরঙ্গরে বেড়েছে অপেক্ষমান জাহাজের সংখ্যা। দেখা দিয়েছে কন্টেনার ও জাহাজ জট। গত কোরবানির ঈদের বন্ধের থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন রকম একটানা 10 দিন বন্ধ এবং অন্যান্য কারণে এই কন্টেনারটা একটু আমাদের স্থিতিটা বেড়ে গিয়েছিল। তো এটা আমরা মোটামুটি আবার হয়তো আমাদের 7-8 দিন সময় লাগবে এটা আবার 30-35-এর করে আসতে। বিলম্বিত পণ্য খালাসে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের, আর এ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও বেশ কয়েকদিন। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হয়েছে দুর্নীতি। সরকারি নীতিমালা না মেনে কোটি কোটি টাকা ভুয়া বিল তোলা, ক্লিনিক্যাল যন্ত্রপাতি, পানির ফিল্টার কেনাতেও হয়েছে অনিয়ম। প্রকল্প পরিচালক, সার্ভে কমিটির সদস্য, নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদার যোগসাজশে লোপাট হয়েছে কোটি কোটি টাকা। দুদকের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে, শেষ হয় 2023 সালে। 614 কোটি টাকার এই প্রকল্পে শুধু ভবন নির্মাণেই ব্যয় করা হয় 485 কোটি 88 লাখ টাকা। 6তলা একাডেমিক ভবন নির্মাণে 39 কোটি টাকা খরচ দেখানো হলেও 5.5 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করেই। তৎকালীন নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির সহ একাধিক উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে লুটপাটের চিত্র উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। ভবন নির্মাণ সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া থেকে একটি অনুসন্ধান চলমান রয়েছে। আমরা তথ্য-উপাত্ত যাচাই করছি, যাচাই পরবর্তীতে এটা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারব। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে হাসপাতালের কেনাকাটায়। 2023 সালের 7 মে 13 কোটি 85 লাখ টাকা ব্যয়ে নিউরোসার্জারি বিভাগের 19টি যন্ত্র কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় ঢাকার প্রতিষ্ঠান MSSP ট্রেডিং হাউস। 30 জুন সরবরাহের তারিখ থাকলেও 6 মাস পর সরবরাহ করে মাত্র 6টি পণ্য। যন্ত্রপাতি পরীক্ষা না করেই তড়িঘড়ি বিল দেয়া হয় 7 কোটি 5 লাখ টাকার। অভিযোগ উঠেছে সরকারি ক্রয়নীতি অনুসরণ না করে নিম্নমানের MRI মেশিন, সিটি স্ক্যান, স্তনো মেশিন, CCU, ICU যন্ত্র কেনা হয়েছে। 200 কম্পিউটারের মধ্যে নষ্ট অর্ধেক। ডাক্তাররা তাদের সর্বোচ্চ সেবা দিতে পারছে না, এতে রোগীর অনেক ভোগান্তি হচ্ছে। সঠিক নিয়মে যদি এই জিনিসগুলো দ্রুত ডাক্তারদেরকে দেওয়া হয় তাহলে কুষ্টিয়াবাসীর জন্য অনেক কল্যাণ হবে। ফিজিক্যাল সার্ভে আছে, তারপর ফাংশনাল সার্ভে আছে, এরকম কিছু আমরা এখনো পাই নাই, এই জন্য আমরা হ্যান্ডওভার নিতে পারতেছি। 200 কম্পিউটারের ভিতর আপনারা মনে করেন 60% অন হচ্ছে আর 40% অনই হচ্ছে। প্রায় 100 কোটি টাকায় কেনা যন্ত্রপাতি 1 বছরের বেশি সময় ধরে হাসপাতালের ক্যান্টিন ও স্টোর রুমে পড়ে আছে। যে কিনতে সে দুদকের মাল খাবে, অমুকের যে কিনিছে দুদকের মাল অমুক কিছু খাবে। সরকারও চায় যে
সরকারের কেনা বিদের গরমিল হলেও তো সে চাবে যে জিনিসগুলো এখন বুঝিনি, কারণ যেটা কিনছে সেটাও তো লস। এদিকে হাসপাতালের যন্ত্রপাতি পড়ে থাকলেও তা কাজে লাগছে না রোগীদের। মেশিনপত্র সবই আছে কিন্তু কার্যকলাপ হচ্ছে না, সঠিক টাইমে আমরা চিকিৎসা পাচ্ছি না। এখনো অনেক মেশিনপত্র আসে নাই, ওই জন্য ধরেন বাইরে থেকে করে আসা লাগে। তবে ত্রুটিযুক্ত যন্ত্রপাতি ফেরত দেওয়ার চেষ্টা করেও এখনো সফল হতে পারেননি প্রকল্প পরিচালক সরোয়ার জাহান চৌধুরী। দীর্ঘদিন অব্যবহৃত যন্ত্রপাতিগুলো পড়ে থাকে, তাহলে তো যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেই ব্যাপারে আমি কিন্তু পরিচালক মহোদয়কে জানাইছি যে দ্রুত এটা হস্তান্তর প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এটা ব্যবহার করেন। এই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেলে এই দায় কিন্তু প্রকল্প পরিচালক বহন করবে না। ডিবিসি নিউজ ডেস্ক। উপজেলা হওয়ার প্রায় 4 বছরেও মাদারীপুরের ডাসারে হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। 10 শয্যার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও তা বেহাল। যে কোনো অসুখে চিকিৎসা পেতে ছুটতে হয় পাশের কালকিনি কিংবা বরিশালের গৌরনদীতে। ভোগান্তির পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে ডাসারের ৭৫,০০০ বাসিন্দা। 4 বছর আগে যাত্রা শুরু মাদারীপুরের ডাসার উপজেলার, কিন্তু এতদিনেও ৭৫,০০০ জনসংখ্যার এই উপজেলায় হয়নি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স। 10 শয্যার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র থাকলেও মিলছে না পর্যাপ্ত সেবা। আগে জ্বর কাশির মতো রোগের প্রাথমিক চিকিৎসা মিলত এখানে, কিন্তু গেল 6 মাস ধরে বন্ধ ওষুধ সরবরাহ। আমি নতুন জয়েন করছি চাকরিতে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনি কালকিনিতে যান আমাদের উপজেলা অফিসে, উপজেলা অফিস অথবা ডিডি অফিস, তারা আপনাদের করবে না। কোনো রোগ ভর্তি নেই, না ওষুধ সাপ্লাই নেই আমাদের। সামান্য অসুখ হলেই ডাসারের বাসিন্দাদের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় কালকিনি বা বরিশালের গৌরনদী উপজেলায়। আমাদের বড় কোনো সমস্যা হলে মাদারীপুরে, কালকিনিতে, বরিশালে, ঢাকায় যাওয়া লাগে। এই এমার্জেন্সি রোগী নিয়ে যাইতে হয় কোথায়, বরিশাল। রাস্তা বুঝে মারা যায়, ট্রিটমেন্ট চলে না। একটা রুগী হইলে একটা নর্মাল ডেলিভারি নিয়ে অনেক দূরে যাইতে হয়। আমরা তো সাধারণ মানুষ আছি, আমাকে খুবই সমস্যা হইতে আছে। স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ কাজই শেষ হয়নি এখনো, তবে সিভিল সার্জনের আশ্বাস দ্রুতই কাজ শুরু হবে। জেলা প্রশাসনের এলএ শাখা যেটা নিয়ে কাজ করছেন এবং ওখানে আমি কথা বলেছি, তাদের এই কাজ এখনো সম্পন্ন হয়নি। আমরা পরবর্তী পদক্ষেপ নিব বা ইতিমধ্যে আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি ডাসারের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। প্রশস্ত ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন শহর রাজশাহীর সড়কগুলো সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে। বৃষ্টি হলে পানি জমে সড়কের ওপরই, যেন তৈরি হচ্ছে ছোট ছোট পুকুর। প্রায় ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। ঠিকাদাররা কাজ না করে লুটপাটেই ব্যস্ত ছিলেন অভিযোগ নগরবাসীর। আর সিটি কর্পোরেশন বলছে সংস্কার কাজের টেন্ডার দ্রুতই দেওয়া হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিচ্ছন্ন চকচকে সড়কগুলো এখন খানাখন্দে ভরা। সংস্কারের অভাবে গাড়ি উল্টে যাওয়া সহ ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। নির্মাণের কিছুদিনের মধ্যেই সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তারপরও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেই। দুর্ঘটনা রোধ করতে স্থানীয়রা নিজ উদ্যোগে ইটের টুকরো ও মাটি দিয়ে গর্ত ভরাট করছেন। এই রাস্তাঘাট খারাপ হয়ে যায়, কন্ট্রাক্টর টাকা কম নিছে, কিছুই করে না, খালি মনে করেন যে টাকা লুটপাট, চুরি করতেই শেষ। এদের রাস্তা ঠিক করবে কি করে, সব শেষ করে দিয়েছে। সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী সহ কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। ঠিকাদার কাজ না করে লুটপাটেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ তাদের। কিছুদিন হলো রাস্তাটা করে থিয়ে গেল, এই ইদানিং ধরেন আবার ভাঙচুর হয়ে গেল। মোটরসাইকেল ধরিয়ে যে আমাদেরকে তুলতে হয়েছে, বিভিন্ন রকমের কারবালা দোকান থুইয়া ধরতে হয়েছে, মানে মানুষ অবিরত বিপদে পড়ছে ভাঙ্গা চূড়া নিয়ে। রক্ষণাবেক্ষণের অভাবে খানাখন্দ সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ের জরিপ শেষে সংস্কার কাজে টেন্ডার করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। মাঠ পর্যায়ে জরিপের কাজ চলছে, জরিপের অগ্রগতি ভালো। 1 মাসের মধ্যেই আমরা টেন্ডারে যাব। পথস রিপেয়ার, ফুটপাত এবং ড্রেনের যে পকেট স্ল্যাব, এগুলি রিপেয়ার মেইনটেন্যান্সটা আমরা অচিরেই টেন্ডারে যাব। সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ কমাতে দ্রুতই সংস্কার কাজের দাবি নগরবাসীর। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। খরা, চা পাতার দরকর্তন ও কালোবাজারিতে জর্জরিত পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চায়ের বাজার। ন্যায্য মূল্য না পাওয়ায় উৎপাদন কমেছে প্রায় ৩৬ লাখ কেজি। বাজার নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারছে না অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। তবে নজরদারি, কারখানা মালিক ও চা চাষিদের সমন্বয়ে সংকট উত্তরণের আশা চা বোর্ড ও জেলা প্রশাসনের।
সমতলের চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতে 2023 সালের 2রা সেপ্টেম্বর পঞ্চগড়ে চালু হয় দেশের একমাত্র অনলাইন ভিত্তিক চা নিলাম কেন্দ্র। একই সাথে অনলাইনে নিবন্ধন করে তৈরি চা বিক্রির জন্য চালু করা হয় টি সফট নামে একটি অ্যাপ। কিন্তু নানা সীমাবদ্ধতায় সুফল মেলেনি এসব উদ্যোগের। গেল মৌসুমে খরা, পাতার ওজন কর্তন, কারখানায় দালালের দৌরাত্ম্য ও কালোবাজারিতে বিক্রিসহ নানা কারণে ন্যায্য মূল্য পাননি পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের চা চাষিরা। এতে আগ্রহ হারিয়েছেন সমতলের অনেকে। উৎপাদন কমেছে প্রায় 35,57,000 কেজি। জমি কমেছে 1,000 একর। 45 দিন পার হয়ে গেলে পাতাটা তখন 5 থেকে 6 পাতা হয়, তখন পাতা তারা নেয় না। জ্যামের কারণে আবার পার্সেন্টেজের ওইটা পরিমাণটা ছিল বেশি, যেটা আমাকে পাতায় 25% দিতে হয়েছে আর কি। তো সরকার যে একটা নির্ধারিত রেট করছে, সেই নির্ধারিত রেটের মধ্যে আমরা ওইটা পাই না। সম্প্রতি অংশীজনদের সাথে আলোচনা করে প্রতি কেজি কাঁচা পাতার দাম 19 টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় ভেজা পাতার ওজন কর্তন করা যাবে সর্বোচ্চ 12%। অভিযোগগুলো আমলে নিয়ে আমরা চায়ের কোয়ালিটি নিশ্চিত করবার জন্য অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করি। উভয় পক্ষের সাথে একাধিকবার মিটিং করি। চা পাতার মূল্য সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে চা চাষিদেরকে প্রদান করতে হবে। কারখানা মালিক ও চাষিদের মধ্যে সমন্বয় এবং নজরদারির মাধ্যমে সংকট উত্তরণের আশা চা বোর্ডের। সেই কারখানা মালিকদেরকে বলেছি, আপনারা যে গাড়িতে চা ট্রান্সফার করবেন, অকশনে পাঠাবেন, ওই গাড়িতে অবশ্যই আপনারা ব্যানার ব্যবহার করবেন। তখন আর আমরা চাটাকে, কিংবা যারা রাস্তায় কাজ করছে, মাঠ পর্যায়ে যারা আমাদের সহযোগী আছেন, ওনারা তাদেরকে ডিস্টার্ব করবেন না। 2000 সালে উত্তরের জেলা পঞ্চগড়ের সমতল ভূমিতে শুরু হয় চা চাষ। ডিবিসি নিউজ ডেস্ক। যশোরে মাছের মাথার পেছনের অংশে থাকা পিটুইটারি গ্ল্যান্ড বা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে বাজারজাত করছেন এক উদ্যোক্তা। এরই মধ্যে লাভের মুখ দেখছেন তিনি। বলছেন, মাছের মাথা থেকে আয় করা সম্ভব কোটি কোটি টাকা। আর এ সম্ভাবনাময় নতুন বাণিজ্যিক খাতকে সম্প্রসারণে কাজ করছে পল্লী সংস্থান ফাউন্ডেশন সহ স্থানীয় বেসরকারি সংস্থা। প্রাকৃতিকভাবে হরমোনের চাহিদা পূরণে হ্যাচারিগুলোতে রেণু উৎপাদনে কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়ে আসছে অনেক বছর ধরে। এবার মাছের মাথায় থাকা প্রাকৃতিক হরমোন সংগ্রহ করে সাড়া ফেলেছেন যশোরের তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ। মৎস্যবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নেওয়া এ তরুণ চৌগাছাতে ল্যাব স্থাপন করে সেই হরমোন প্রক্রিয়া শেষে বাজারজাত শুরু করেছেন। পেয়েছেন বাণিজ্যিক সফলতাও। এই বিশাল সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাই, একদিকে আমাদের দেশের মৎস্য সেক্টর উন্নত হবে, অন্যদিকে বটিওয়ালাদের ভাগ্যের উন্নয়ন হবে। মাছ কাটার সময় বটিওয়ালারা কার্প জাতীয় বিভিন্ন মাছের মাথা থেকে বিশেষ কৌশলে পিটুইটারি গ্ল্যান্ড বা পিজি সংগ্রহ করে কৌটাজাত করেন। তাদের কাছ থেকে প্রতি পিস পিজি কেনা হয় 4 টাকায়। মাছ কাটে আমরা যে কালেকশন করে মাছটা হচ্ছে গ্ল্যান্ড তুলে আমরা একজনের দিই, উনি আমরা 4 টাকা করে পিস দেয়। বড় বড় মাছ আমরা যখন কাটি তখন ওর পাশাপাশি যে গ্ল্যান্ডটা বের করি, এর কারণে আমরা একটু উপকৃত হই। আমরা ভেজা পিজিটা আসলে ক্লিনিং করে সেটা গুণগত মান নিশ্চিত করে বাজারজাতকরণ করি। আশা জাগানিয়া এ খাতকে সম্প্রসারিত করতে এরই মধ্যে আগ্রহীদের সহজ শর্তে ঋণ দেওয়া সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান। বাংলাদেশে এখন আমাদের যে পরিমাণ ডিমান্ড আছে সেটা আমরা কিন্তু সরবরাহ করতে পারতেছি না, যার কারণে আমাদের শিশু নিলয় ফাউন্ডেশন ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই কাজটা ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এদিকে বিষয়টিকে মৎস্য খাতের জন্য ইতিবাচক ও বাণিজ্যিক সম্ভাবনা দেখা হচ্ছে। পিটুইটারি গ্ল্যান্ডটা অ্যাভেলেবল হয় আমাদের দেশে, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে যারা ফার্মার আছে তারা কিন্তু আপনার এই গ্ল্যান্ড ইউজ করে বা ব্যবহার করে তারা কিন্তু তাদের মাছের প্রোডাকশন বাড়াতে পারবে। দেশের 964টি নিবন্ধিত মৎস্য হ্যাচারিতে বছরে প্রায় 40 থেকে 45 কেজি হরমোনের প্রয়োজন, যার বাজার মূল্য প্রায় 40 থেকে 45 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।